Hey guys, hello, and আমি স্বাগত and welcome to Stump Line. আচ্ছা, যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারাই মানুষটিকে খুব ভালো করেই চেনো। যারা স্টাম্প লাইনে নতুন তাদের জন্য বলে দিই, আমার দাদা রানাদা একজন ক্রিকেট প্রেমী, এবং আগে রানাদা প্রফেশনালি ক্রিকেটও খেলতো এবং ক্রিকেট বিশ্লেষক। তো রানাদার সাথে আমি এর আগেও অনেকগুলো ভিডিও করেছি, আমরা সেটা অন্য জায়গায় করেছি। আমাদের স্টাম্প লাইনে রানাদার সাথে আমার প্রথম ভিডিও। তো রানাদার সাথে, আচ্ছা রানাদা, তুমি হয়তো আগের দুটো ভিডিও আমাদের দেখেছো। আমরা বাংলাদেশের ইয়েটা নিয়ে কথা বলেছি, যে বাংলাদেশের যে একটা ওই বলে না যে কি বলবো, যে অকাত তো নেই কিন্তু চাওয়াটা এত বড় আর কি, এরকম একটা ব্যাপার। তো আচ্ছা, সেই নিয়ে আমরা যেটা একটা প্রেডিক্ট করেছিলাম, রানাদার কাছে একটা গুড নিউজ আছে। রানাদা, সেটা তুমি আগে একটু বলে দাও। হ্যাঁ, সেটা হচ্ছে তোর আইসিসি কিন্তু বাংলাদেশ যে চিঠিটা দিয়েছিল, বিসিবি বোর্ড যে চিঠি দিয়েছিল আইসিসি কে, যে আমরা ইন্ডিয়াতে খেলতে আসতে পারবো না ফর সিকিউরিটি মেজার্স। আচ্ছা, তো সেটা কালকে জয়সা এবং তার টিম, আইসিসি টিম এসেছিল, বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছে। বিসিসিআই বলেছে এই লাস্ট মোমেন্টে ভেন্যু চেঞ্জ করা সম্ভব না, কারণ একমাত্র যদি বাংলাদেশকে সরাতে হয় তার সঙ্গে চারখানা টিমকেও তাদের সরাতে হয়। তাহলে শ্রীলঙ্কায় নিয়ে যেতে হচ্ছে, যাদের সাথে ওদের খেলা। হ্যাঁ, যে টিমগুলোর সঙ্গে অপোজিট টিমগুলো, অপোনেন্ট টিমগুলো সবাইকে করতে হবে। তো ওই 9 তারিখ থেকে 9 ফেব্রুয়ারি থেকে আমরা বলেছিলাম যে এই 25 দিন বাকি, এই লাস্ট মোমেন্টে এটা করা সম্ভব নয়। বাংলাদেশ যদি খেলতে না চায় তাহলে তারা পয়েন্ট কাটা যাবে। মানে এটা অফিসিয়াল হয়ে গেছে যে বাংলাদেশের পক্ষ থেকে। এখন দেখুন, আইপিএল এর সম্প্রচার আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আগের দিনও আমরা বলেছি লস আপনাদের। কিন্তু আরেকটা যেটা দাবি আপনারা রেখেছিলেন যে আমরা ভারতে যাব না, পাকিস্তানের মতো আমাদেরও নিউট্রাল ভেন্যুতে খেলা হোক, সেই গুড়ে বালি পড়ে গেছে। আপনাদের সেটা হচ্ছে না। যদি আসতে হয় ভারতে এসে খেলুন, যেটা আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম। আর যদি আপনাদের ভেতরে অতই আত্মসম্মান বোধ থাকে তাহলে আসবেন না খেলতে, তাতে কোনো অসুবিধা না। ইন্ডিয়া তো বলেছে টাইট সিকিউরিটি মেজার্স দেবে, কোনো সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ইন্ডিয়াতে কোনো ব্যাপার না, ওরা এখন বলছে যে এটা এখন পলিটিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, ওই পলিটিক্যাল ইস্যু, এগুলো পলিটিক্যাল ইস্যু। যাই হোক, তো আজকে আমাদের এটা বিষয় নয়, যে এটা জাস্ট বলে দিলাম যেহেতু আগের বার আমরা এটা কভার করেছিলাম। তো আজকে 7 তারিখ, 7ই জানুয়ারি আমরা ভিডিওটা শ্যুট করছি। আর 9 তারিখ থেকে কিন্তু উইমেন আইপিএল স্টার্ট হচ্ছে। তো উইমেন আইপিএল এর টিম পুরো রেডি, 2 দিন বাকি। আমরা উইমেন আইপিএল এর প্রত্যেকটা টিমের একটু টিমগুলোকে নিয়ে আলোচনা করব, তাদের কি স্ট্রং পয়েন্ট আছে, কি উইকনেসেস আছে, কে কোন জায়গায় মোটামুটিভাবে ফিনিশ করতে পারে, তার একটা প্রেডিকশন আমরা রানাদার থেকে নেবো। আজকে আপাতত আমরা প্রথম ভিডিওতে 3টে টিম নিয়ে কথা বলবো, দ্যাট ইজ ইউপি ওয়ারিয়ার্স, দিল্লি আর গুজরাট জায়ান্টস। এই 3টে টিম নিয়ে কথা বলবো। পরের ভিডিওতে আমরা যেটা মোটামুটিভাবে যাদের ফ্যান ফলোয়িং একটু বেশি, এখন তো সমস্ত টিমের ফ্যান ফলোয়িং অসাধারণ, কিন্তু যাদের ফ্যান ফলোয়িং একটু বেশি, আরসিবি আর মুম্বাই, সেইটাকে আমরা পরের ভিডিওতে রাখবো। তাহলে রানাদা, তাহলে প্রথম টিম কি বলছো তুমি আজকে, বলো। ইউপি ওয়ারিয়ার্স দিয়ে আমরা শুরু করছি। ইউপি ওয়ারিয়ার্স এই জন্য শুরু করতে চাইছি কারণ ইউপি ওয়ারিয়ার্স একমাত্র টিম যারা সবচেয়ে বেশি পকেট নিয়ে নেমেছিল। আর যারা শুধু একটা প্লেয়ারকে রিটেন করেছিল, বাকি সব প্লেয়ারকে ওরা ছেড়ে দিয়েছিল। সেজন্য ওদের টিমটা পুরোটাই নতুন। আচ্ছা, তো একটু টিমটা কিরকম দাঁড়াচ্ছে অল টোটাল যদি একটু বলে দাও। 17 জনের টিম বলবো? হ্যাঁ, 17 জনের টিমটা বলে দাও, তারপরে প্লেইং 11-এ আমরা যাব। ঠিক আছে। তো ফার্স্টেই বলে রাখি যে ওরা একটা প্লেয়ার রিটেন করেছিল, তো তার ফলে ওদের পুরো 16টা প্লেয়ারই কিন্তু নতুন চলে এসছে একদম। আগের যে 3টে ওমেন প্রিমিয়ার লিগ যেটা হয়েছিল খেলাটা, তাতে ওদের আমরা দেখেছিলাম পারফরমেন্স খুব একটা কনসিস্টেন্ট ছিল না। সেই জন্যে ওরা এবারে খুব বড় নামের পেছনে গেছে, নাম্বার 1। আচ্ছা। নাম্বার 2 হচ্ছে ওরা একটু স্ট্রং বোলিং অ্যাটাক রাখতে চেয়েছে। আচ্ছা। যদি আমরা টিমটা পুরো টোটাল 17 জনের টিম স্কোয়াডটা দেখি আর কি, তাহলে তুই বুঝতে পারবি, তাহলে তোর সাম আপ করতে সুবিধা হবে। একদম। ঠিক আছে। ফার্স্টে হচ্ছে সোয়াতি শেরাওয়াত, যাকে ওরা রিটেন করেছিল। একদম। তারপরে দীপ্তি শর্মা, যারা অলরেডি ইউপিতে ছিল, ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফর্ম করেছে, আমরা দেখেছি। ম্যান অফ দ্য সিরিজ, প্লেয়ার অফ দ্য সিরিজ হ্যাঁ, ওকে আবার রিটেন করেছে। এটা আরটিএম কার্ডে মনে রিটেন করেছিল। হ্যাঁ, আরটিএম কার্ড রিটেন করেছিল। সোফিয়া ক্লিক্সটন, ওটাও উনিও ইউপিতেই ছিল। একদম, এটাও আরটিএমই এসছে। ম্যাগ ল্যানিংকে ওরা নিয়েছে আবার। ফিবি লিচফিল্ড, আচ্ছা। কিরণ নাগবেরে, আচ্ছা। হার্লিন দেওল, আচ্ছা। ক্রান্তি গড়, আশা সজনা জয়, ডিয়ান্ডা রটিন, শিখা পান্ডে, শিপ্রা গিরি, আচ্ছা, সিমরান শেখ, আচ্ছা, তারা নরিস, আচ্ছা, গ্লোয়েট অ্যারন, সুমন মিনা, প্রতিকা রাওয়াল,
আর এটা হচ্ছে তোর তৃষা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্রতিকা রাওয়ালকে নেওয়া হয়। প্রতিকা রাওয়াল চোটে আছে, আমরা সবাই হ্যাঁ, জানি। injured। প্রতিকা রাওয়ালকে মানে তুমি একটা বলতে পারো যে যেহেতু ওয়ার্ল্ড কাপ টিমে ছিল, আমাদের ভারতের হয়ে অসাধারণ খেলে গেছে সেমিফাইনাল আগে অবধি, তো তাকে সে আনসোল যাচ্ছিল, কিন্তু তাকে সেই জেস্টারটা, তাকে সেই একটা সম্মানটা দেওয়ার জন্য তাকে নেওয়া হয়েছে। সে এই সিরিজে মানে এইবারের জন্য WPL এ অ্যাভেলেবেল নয়। আচ্ছা, আমি তোমাকে বলি, তোমার কি মনে হচ্ছে মানে বেস্ট বাই তুমি যদি বলো, যে তুমি ধরে নাও যাদেরকে RTM নিয়েছে সেগুলো বাদ দিলাম, বাকি যে প্লেয়ারগুলো আছে তার মধ্যে বেস্ট দুটো বাই যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, কি কি মনে হচ্ছে? দেখ, সোফিয়া এক্লিস্টন তো সবসময় ওর কাছে ছিল। হ্যাঁ, যেগুলো RTM কাছে সেগুলো ছেড়ে দাও, বাদ দিয়ে বলছি ফিবি লিচফিল্ড তো অসাধারণ অসাধারণ ভাই, একদম ঠিক, আমারও সেটাই মত। আর ডিএন্ডার ডটিন এবার ফিবি লিচফিল্ড মানে এই বছর বিগ ব্যাশ উইমেনে যে ফর্মে ছিল, যদি সেই ফর্মে আসে, যদি সেই ফর্মটা থাকে, তাহলে কিন্তু ইউপি ওয়ারিয়ার্সকে এইবার ব্যাটিংয়ে অ্যাটলিস্ট ধরাটা খুব টাফ হয়ে যাবে। কারণ ফিবি লিচফিল্ড কিন্তু একা হাতে, রীতিমতো একা হাতে কিন্তু মানে WPL আমাদের বিগ ব্যাশ যে উইমেন ছিল সেখানে কিন্তু তার থান্ডারকে চ্যাম্পিয়ন করেছে। একদম। আর ওদের একটা ক্যাপ্টেনও দরকার ছিল আমার মনে হয়, সেই জন্য হয়তো ম্যাগলানিং এর পেছনে দৌড়েছে। একদমই। তো আমার মনে হয় ম্যাগলানিং আর ফিবি লিচফিল্ড ওপেন করবে। ম্যাগলানিং আর এবার না। আচ্ছা, তো তুমি বলছো যে আগের বার ওদের যে কিরান নাগভেরে, যাকে একদম ওপেনিং এর জন্য তারা মানে একদম ইন্ডিয়ান, তো তুমি বলছো যে সে বছর ওপেনিং এ থাকছে না? আমার মনে হয় ওকে ওয়ান ডাউনে নিয়ে আসবে, নয় কিরান নাগভেরে নয় হার্লিন দেওল, যে কোনো একজন ওয়ান ডাউনে আসবে। আচ্ছা, মানে ওদের মিডিল অর্ডার স্লটে কিরান নাগভেরকে তুমি বলছো যে মিডিল ওভার্স এর জন্য রাখবে আর কি। হ্যাঁ, দীপ্তি শর্মা অবভিয়াসলি টু ডাউন হ্যাঁ, আসবে। আর একটা কথা বলি তোমায়, পিভি লিচফিল্ড কিন্তু বিগ ব্যাশে কিন্তু ওয়ান ডাউন খেলেছে। আচ্ছা, থান্ডারের হয়ে ওয়ান ডাউন কিন্তু পিভি লিচফিল্ড খেলতো। পিভি লিচফিল্ড কিন্তু ওখানে ওপেন করতো না, যেহেতু ওখানে ছিল। তো মেবি হতে পারে এখানেও হয়তো পিভি লিচফিল্ডকে সেই জায়গাটাই দেওয়া হবে যে আপনি ওয়ান ডাউন খেলুন। ঠিক ঠিক ঠিক, যেটা এলিসা পেরিকে যেটা আমরা, হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট না? তো আমার মনে হয় টু ডাউন দীপ্তি শর্মা অবভিয়াসলি চয়েস। একদম। থার্ড হচ্ছে ডিএন্ডার ডটিন, যে অলরাউন্ডার। দীপ্তি শর্মাকে এত উপরে সাধারণত নামায় না, কারণ দীপ্তি শর্মা সাধারণত আমি দেখেছি যে 6-7-এই খেলতে কমফোর্টেবল, যেটা ইন্ডিয়ার হয়েও খেলে, প্রায় 6 নম্বরে খেলে ইন্ডিয়ার হয়ে দীপ্তি শর্মা। তো আমার মনে হয় যে ডিএন্ডার ডটিন একটু আগে নামবে। ঠিক আছে, ডিএন্ডার ডটিন আর সৈতা শিখাওয়াতকে আমার মনে হচ্ছে যে একটু আগে নামাবে, তারপরে দীপ্তি শর্মা, তারপরে সোফি একেলস্টেন। কারণ সোফি একেলস্টেনও কিন্তু ব্যাট হাতে বড় শট মারার ক্ষমতা রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তারপর শিখা পান্ডে আছে, শিখা পান্ডেও কিন্তু ব্যাট করতে পারে। হ্যাঁ, লং হিটার শিখা পান্ডেও। তারপরে আশা শোভা আমার মনে হয় বলে স্পিনে, আশা শোভা লেগ স্পিনার, দারুণ বোলার, একটু অফ ট্র্যাক যায় মাঝে মাঝে, কিন্তু ট্যালেন্টেড। আমার মনে হয় শিখা এগ্লিস্টন মানে সোফিয়া এগ্লিস্টনের সঙ্গে আশা শিখা দুজনের কম্বিনেশন, আশার যে হ্যাঁ 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 একটা স্পিন জাল প্লাস দীপ্তি শর্মা। কারণ ইউপির কিন্তু যে পিচটা সেটা কিন্তু বোলিং ফ্রেন্ডলি পিচ। তো সেক্ষেত্রে আমার যেমন হচ্ছে এই যে তিনজনের যে একটা মানে একটা জাল, স্পিন জাল, সেটা কিন্তু ইউপির জন্য কাজে লাগবে। তারপরে আসছে আমরা তারা নরিস। একদম, তারা নরিস দারুণ প্লেয়ার, দারুণ বাই এবছরের। আর ক্রান্তিগড় আমাদের ইন্ডিয়ান বোলার। তাহলে এই মোটামুটি ইউপির সাম আপ হচ্ছে। তার মানে তুমি বলতে চাও ইউপিতে আমরা যেটা দেখতে পাচ্ছি না, খুব ব্যালেন্স টিম, একটা ব্যালেন্স টিম, মানে একদম ব্লাস্টিং ওপেনার্স, মানে ওপেন থেকে মানে যদি প্রথম 6 ওভার যদি ইউপিকে ইনক্যাশ করতে হয়, তাদের জন্য কিন্তু বেস্ট কম্বিনেশন ইউপির কাছে রয়েছে। মিডিল অর্ডারেও ঠিকঠাক ব্যাটসম্যান, তবে যেহেতু সোফি একেলস্টেন সাথে, মানে প্রথম 6 জন ব্যাটসম্যানের ওপর কিন্তু একটু এক্সট্রা দায়িত্ব থাকবে। বোলিংটা ওদের স্ট্রং, কিন্তু বোলিংটা স্ট্রং, কিন্তু যদি বাই চান্স কোনোদিন ওপর থেকে 2-3টে উইকেট পড়ে যায়, তাহলে কিন্তু ইউপির প্রবলেম হতে পারে। না, আমার মনে হয় তখন হয়তো দীপ্তি শর্মাকে দেখলি তলায় নামিয়ে দিল। হ্যাঁ, কারণ ও কিন্তু ম্যাচটা ধরতে পারে। তো সেটাই বলছি, যদি ওপর থেকে যদি প্রথম ব্যাটসম্যানরা না চলে, সেদিন ইউপি টোটালে লাগাতে হয়তো একটু প্রবলেম হতে পারে। রাইট। চলো নেক্সট টিমে যাই। নেক্সট টিমে আমরা কি গুজরাটে যাবো নাকি? গুজরাটে যাই, লাস্টে আমরা দিল্লি রাখি। দিল্লিটা আপাতত চলো গুজরাটও কিন্তু 5টা প্লেয়ারের মধ্যে 2টো প্লেয়ারকে রেখেছিল। আচ্ছা, অ্যাশলি গার্ডেন আর বেথ মুনি, আমরা জানিস। একদম। বাকি পুরো টিমটাই মোটামুটি নতুন। আচ্ছা, ঠিক আছে। তো একটু গুজরাটের টিমটা বলে দাও দর্শকদের। টিমটা যেটা বলি, অ্যাশলি গার্ডেন আর বেথ মুনি ওরা রিটেন করেছিল। আচ্ছা, ওরা কিনেছে যারা সোফি ডিভাইন অসাধারণ, রেণুকা সিং, আচ্ছা, ভারতী ফুলমালি, আচ্ছা, তিতা সাধু, হ্যাঁ, কাশ্মী গৌতম, হ্যাঁ, কনিকা আহুজা, আচ্ছা, তনুজা খাম্বার, একদম, জর্জিয়া ওয়ারহেম, অনুষ্কা শর্মা, হ্যাপি কুমারী, কিম গার্থ, ইয়াস্তিকা ভাটিয়া,
শিবানী সিং, আচ্ছা ড্যানি ভার, আচ্ছা রাজেশ্বরী গায়কোয়াড় আর অন্বেষা সোনি। আচ্ছা, এর প্লেইং 11 তোমার কি মনে হচ্ছে যে কি কম্বিনেশন এরা তৈরি করতে পারে? আমার মনে হয় দেখ, ইয়াস্তিকা ভাটিয়াকে যেহেতু মুম্বাই ছেড়ে দিয়েছে আর গুজরাট যেহেতু কিনেছে, তো আমার মনে হয় ইয়াস্তিকা ভাটিয়াকে ওপেনার স্লট হিসেবে ভেবেই নিয়েছে যে বেতনের সঙ্গে ওপেন করবে। রিসেন্টলি ফর্ম রানাদা খুবই পুয়ার, বাট আমার মনে হয় সেই ওর ওপরে সেই মানে দেখো আমি confidence-টা তোমাকে দেখিয়েছে। বলি, আমার মনে হয় যেখানে ওদের ওপেনিং স্লটে আমার মনে হয় বেতমনির সঙ্গে ইয়াস্তিকা ভাটিয়াকে ভেবেই ওরা এটা তৈরি করছে টিমটা। করছে, আবার একদিকে কিন্তু রানাদা কিম গার্থ, হুম, সেও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটার ওপেনার হিসেবে। ঠিক আছে, কিম গার্থ কিন্তু অলরেডি বিগ ব্যাশে ওপেন করে। ঠিক আছে, আচ্ছা, তো সেক্ষেত্রে এইটার মধ্যে একটা মানে হয়তো ওদের হয়তো প্রথমে ওরা কিম গার্থকে সুযোগ দিতে পারে, যদি সে না চলে তখন হয়তো ব্যাকআপ ওপেনার হিসেবে হয়তো ইয়াস্তিকা ভাটিয়াকে নিয়েছে, যেহেতু কিম গার্থের ফর্ম ইয়াস্তিকা ভাটিয়ার থেকে রিসেন্টলি অনেক ভালো আছে। ওকে, সেটা হতে পারে হতে পারে, হতে হ্যাঁ। পারে, আমার এটা মনে হয়েছে এটা হতে পারে। কিংবা ড্যানি হোয়াইট হজ এখন মানে মানে তুমি বলতে পারো যে ওয়ান অফ দ্য বেস্ট ফর্মে রয়েছে। তাহলে মানে এদের কাছে ওপেনিং স্লটের জন্য অনেকগুলো প্লেয়ার আছে, বেথ মুনি আছে, ড্যানি হোয়াইট হজ আছে, ইয়াস্তিকা ভাটিয়া আছে, কিম গার্থ আছে। আমার যতদূর মনে হয় যে এরা বেথ মুনি আর ড্যানি হোয়াইট হজের সাথেই যাবে। তাহলে ওখানে তোদের অ্যাকচুয়ালি 4টে ফরেনার ওকে নিতেই হবে, 4টে ফরেনার নিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার যা মনে হচ্ছে যে ওপেনিং স্লটে আর তার সাথে সোফি ডিভাইন আর অ্যাশ গার্ডনার, আমার যা মনে হচ্ছে এদের বোলিং অ্যাটাকটা পুরোপুরি ইন্ডিয়ান থাকবে। তাহলে কি জর্জ ওয়ারহ্যামও চান্স পাবে না? জর্জ ওয়াইরামের দেখো, জর্জিয়া ওয়াইরাম কিন্তু খুবই একটা মানে এফেক্টিভ অলরাউন্ডার। হুম, ঠিক আছে, ও ব্যাটও ভালো করে, কিন্তু তুমি জর্জিয়া ওয়াইরামকে খেলানোর জন্য তুমি সোফি ডিভাইনকে বসাতে পারো না, কারণ ও সোফি ডিভাইন অলরাউন্ডার হিসেবে জর্জিয়া ওয়াইরামের থেকে অনেক বেটার। ওকে, কারণ জর্জিয়া ওয়াইরামকে দিয়ে তুমি ওপেন তো করাতে পারবে না। তাহলে তুই ড্যানি হোয়াইটের মানে আমি ড্যানি হোয়াইট, আমার মনে হচ্ছে যতদূর যে ড্যানি হোয়াইট হজ এবং সোফিয়া ডিভাইন, যেটাকে তুমি playing 11 রেখেছো, হ্যাঁ। এরা দুজনই প্লেইং 11-এ থাকবে। ওকে, এবং যেহেতু আমি তোমাকে বলে দিই যে সোফি ডিভাইন এবং অ্যাশ গার্ডনার দুজনেই কিন্তু বল করে। অ্যাশ গার্ডনার অফ স্পিন করে পার্ট টাইম হিসেবে, কিন্তু অ্যাশ গার্ডনার কিন্তু WPL-এ ভালো বল করেছে আপাতত, আর সোফি ডিভাইন 4 ওভার বল করবেই। তো সেক্ষেত্রে এই দুজনে যদি সাপোর্ট পেয়ে যায়, তাহলে বাকি যদি বোলিং অ্যাটাকটা এদের ইন্ডিয়ান বোলিং অ্যাটাকটা ভালো আছে আশা করি, তো সেক্ষেত্রে বাকি কিন্তু এরা ইন্ডিয়ান বোলিং অ্যাটাক আনতে পারে। বাকি টিম তুমি বলো। তো আমার মনে হয় 2 ডাউন আসবে অ্যাশলি গার্ডনার, একদমই অ্যাশলি গার্ডনার, একদম ঠিক। 5-এ আসে ভার্তি ফুলমালি, বিগ হিটার। 6-এ আসে জর্জিয়া ওয়ারহ্যাম। বললাম 11-এ ওটা এদিক ওদিক হতে পারে, ওখানে একজন ইন্ডিয়ান হিসেবে আমার যা মনে হয় ইয়াস্তিকা ভাটিয়াকেও কিন্তু মুম্বাই লাস্টের দিকে খেলিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, 4 ডাউন 5 ডাউন, তো ইয়াস্তিকা ভাটিয়া অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ফিনিশারে আসতে পারে। ওকে ওকে, 7-এ কনিকা আহুজা অলরাউন্ডার তোর, তারপরে কশবি গৌতম অলরাউন্ডার, তানিয়াল কানওয়ার এও অলরাউন্ডার। এই 3টে খুব ফ্যান্টাস্টিক ইনভেস্ট করেছে, একদম দারুণ ইনভেস্ট করেছে। তারপর তিতাস সাধু যে পেসার, আর রেণুকা সিং ঠাকুর একদম এখন ইন্ডিয়ার মানে প্রথম পাওয়ার প্লেতে ওয়ান অফ দ্য বেস্ট বোলার। তো এই দিক থেকে যদি দেখি রানাদা, তার মানে এবছর কিন্তু গুজরাটের টিমটা অনেক বেশি ব্যালেন্সড লাগছে। মানে আগের বছর থেকে গুজরাটের অ্যাশ গার্ডনারের উপর যে একটা অনেক বেশি প্রেসার পড়ে যেত, যে লরা উলভার্ট না চললে, লরা উলভার্ট আগের বার এদের টিমে ছিল, তো লরা উলভার্ট যদি না চলতো তাহলে অ্যাশ গার্ডনারের উপর পুরো প্রেসার পড়ে যেত যে ওকেই খেলাটা এগিয়ে নিয়ে যেতে হতো। কিন্তু এবছর কিন্তু ওরা 3-4টে প্লেয়ারের ওপর, বিশেষ করে ড্যানি হোয়াইট হজ আর বেথ মুনি, এই দুটো প্লেয়ারের ওপর যে একটা প্রেসারটাকে ভাগ করে দেবে। এবং তার সাথে সাথে সব থেকে ভালো ভাই আমি মনে করি যে সোফি ডিভাইন, কারণ প্রথম মানে 1 ডাউন 2 ডাউনে ওর মতো বিধ্বংসী প্লেয়ার মানে খুবই কম আছে, তার উপর 4 ওভারও রিলায়েবল বল করে। না এবারে এই টিমটা দেখে মনে হচ্ছে তোর গুজরাটের, তাদের টিমটা 8টা বোলিং অপশন নিয়ে নামছে একদম, প্লাস ব্যাটিংও অনেক বড় লং, মানে অনেক ডিপ ব্যাটিং তুমি বলতে ব্যাটিং, হ্যাঁ 9 নম্বর অব্দি যদি অলরাউন্ডার খেলে, তার মানে যে মানে একটা ডিপ ব্যাটিং, ফলে প্রথমের দিকের প্লেয়াররা অনেক বেশি ফাঁকা হাতে খেলতে পারবে, অনেক ফ্রিলি খেলতে পারবে, যে আমাদের লং ব্যাটিং রয়েছে। একদম ওকে, তাহলে এই দাঁড়ালো আমাদের গুজরাটের টিম। এবার আসো দিল্লিতে, যেটা আমার মানে আমার ফেভারিট টিম দিল্লি। আচ্ছা রানাদার বলে দিই, রানাদার ফেভারিট দিল্লি। আমি মুম্বাইকে সাপোর্ট করি, সেটা ছেলেদের হোক কি মেয়েদের, দুটোতেই। আমি একদম প্রথম থেকেই মানে IPL-এর সিজন 1 থেকেও মুম্বাইকে সাপোর্ট করি, আর এখানে WPL-এর সিজন 1 থেকেও মুম্বাইকে সাপোর্ট করি। তো সেক্ষেত্রে রানাদা দিল্লিকে সাপোর্ট করে, তো রানাদার ফেভারিট টিম, রানাদা গো হেড।
হ্যাঁ, দিল্লির সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওরা কিন্তু 5টা কোর প্লেয়ার রিটেন করে রেখেছিল। আচ্ছা, ঠিক আছে, তারপরে বাকি বড় ফ্র্যাঞ্চাইজি গুলো যেটা করে আর হ্যাঁ কি। হ্যাঁ, তো ওদের মানে বেস্ট যে কোর কম্বিনেশন সেটা একদম ইনট্যাক্ট রেখে টিমটা তার আশেপাশে ঘুরে সাজিয়েছে। আচ্ছা, যেমন জেমিমা রড্রিগেজ, শেফালি ভার্মা, ম্যারিজানা কেম্প, অ্যানাবেল সাদারল্যান্ড, নিকি প্রসাদ, এই 5টা প্লেয়ার একদম। কারণ নিকি প্রসাদকে রাখতে হতো একটা আনক্যাপ প্লেয়ার। রাখতেই হবে। আর নিকি প্রসাদ শুধুমাত্র আনক্যাপ প্লেয়ার না, নিকি প্রসাদ কিন্তু ভালো প্লেয়ার। ডোমেস্টিকে নিকি প্রসাদের পারফরমেন্স খুব ভালো আছে। এবারে ওদের বেস্ট পাইছিল লরা উলবার্ট, একদম। যে এইবারে যেটা আমাদের মনে হয়েছিল, কিন্তু লরা উলবার্ট অনেক সস্তায় গেছে না। এটা কিন্তু একটা মানে শখ, মানে যে পরিমাণ যেটা হাইপ হয়েছিল, হাইপ উঠেছিল যে লরা উলবার্ট হয়তো ওয়ান অফ দ্য বিগেস্ট মানে হিস্টোরিক্যাল বাই হতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু হয়নি। তারপরে চেনেল হেনরি, একদম সেনেল হেনরি সবাই জানে কি করতে পারে যেদিনকে খেলবে। এন চার্নি, সচ রানা, লিজেল লি, দিয়া যাদব, তানিয়া ভাটিয়া, মমতা মাদিওয়ালা, নন্দিনা শর্মা, লুসি হ্যামিল্টন, মিন্নু মানি। আচ্ছা, এইটা হচ্ছে ওদের 16 জনের স্কোয়াড। তো এখানে প্লেইং 11 যেটা শেফালি ভার্মা অবভিয়াস চয়েস ওপেন করবে, আর সঙ্গে লরা উলভার্ট করতে পারে, আবার লিজেল লিও করতে পারে। লিজেলির বাইটা রানাদা আমার মনে হয় মানে আমার যতদূর মনে হচ্ছে যে এইটা না দিল্লির একখানা মানে মিসম্যাচ হয়ে গেল। কারণ লিজেলি যদি বসে থাকে, বেঞ্চ হয়ে থাকে, তাহলে কিন্তু দিল্লির পক্ষে খুব ক্ষতিকারক। কারণ লিজেলি মানে যেদিনকে খেলবে, মানে লিজেলি কিন্তু মানে এমন একমাত্র ব্যাটসম্যান এবং উইকেট কিপার ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে ও কিন্তু মানে 150 স্ট্রাইক রেটের কমে খেলে না। হ্যাঁ, এরকম একটা প্লেয়ার হয়তো প্রথম দিকে গিয়ে আউট হয়ে যেতে পারে, কিন্তু বল নষ্ট করার মতো প্লেয়ার কিন্তু লিজেলি নয়। লিজেলি কিন্তু খেললে 150 স্ট্রাইক রেটে খেলে। সেক্ষেত্রে যদি শেফালি ভার্মার লিজেলি ওপেন করে, যদি তারা টিকে যায়, তাহলে আমার মতে যে এবছর কিন্তু WPL কিন্তু ওই 250 দেখতে পারে না। না থাকার কিছু নেই, কারণ দিল্লির মাঠ ছোট রানাদা। দিল্লির ডাইমেনশন ছোট, মাঠ ছোট, ঘরের মাঠে যদি শেফালি ভার্মা আর লিজেলি যদি 10-12 ওভার টিকে যায় দুজনে, তাহলে আমি একটা প্রেডিকশন করতে চাইছি, তাহলে এবছর WPL এর সব থেকে বড় রান কিন্তু দিল্লি উপহার দিতে পারে আমাদের। কিন্তু আমার যেটা মনে হয়, ওরা শেফালি ভার্মা যেহেতু একটা বিধ্বংসী ব্যাট আছে, একটা শীট অ্যাঙ্কার রূপে আমার মনে হয় লরা উলবার্ট ওয়ান ডাউনও খেলতে পারে না। ওয়ান ডাউনে জেমিমাকে সরাবে না। আচ্ছা, তুমি এটা বলছো? হ্যাঁ, একদম 100%। যদি লরা উলবার্ট ওয়ান ডাউন খেলে, তাহলে কি ওদের 4টে বিদেশি নিয়ে অসুবিধা হবে? যদি লিজেলি লরা উলবার্ট দুজনেই খেলে, বাকি দুটো বিদেশি তুমি কাকে রাখো? অ্যানাবেল সাদারল্যান্ড, ম্যারিজানা কেম্প। আচ্ছা, তো যদি তাদেরকে রাখো, তো তাহলে তো 4 জন বিদেশিতে তো টিম ঠিকই দাঁড়াচ্ছে, কোনো অসুবিধা নেই তো। আর চিনেল হেনরিকে বাদ দিতে হবে? বাপরে বাপ, ওইটাই তো বলছি, ওদের মধ্যে এই আমি তো এটাই বললাম যে দিল্লির ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা 4 জন বিদেশি অ্যাডজাস্ট করা একটা খুব বড় ব্যাপার হয়ে যাবে। কারণ তুমি যদি লিজেলি কিংবা মানে তুমি ধরে নাও যে ম্যারিজানা কেম্পকে বাদ দেবে না, অ্যানাবেল সাদারল্যান্ডও কিন্তু খুব ভালো প্লেয়ার। অ্যানাবেল সাদারল্যান্ড কিন্তু বোলিং অলরাউন্ডার এবং ব্যাটিংয়েও পাওয়ারফুল হিটার। হ্যাঁ, সিনেল হেনরিও বল করতে পারে। আমার যতদূর মনে হয়, যদি দিল্লির এইটা চয়েস হতে পারে, আমি জানি না, তুমি যেটা বলছো সেটাও হতে পারে, আমার মনে হচ্ছে একটু আলাদা রকম, যে সাদারল্যান্ড এবং সিনেল হেনরির মধ্যে কিন্তু একজন খেলবে। আচ্ছা, যেহেতু দুজনে নামে লোয়ার অর্ডারে এবং দুজনেই একই রকমের যে ফাস্ট বোলিং অলরাউন্ডার। সিনেল হেনরিও 4 ওভার বল করতে পারবে, সাদারল্যান্ডও 4 ওভার বল করতে পারবে, আর দুজনেই বিধ্বংসী প্লেয়ার, দুজনেই মানে নিচে এসে ভালো স্ট্রাইক রেটে খেলে। আমার যতদূর মনে হচ্ছে লিজেলিকে কিন্তু এরা কিনেছেই খেলানোর জন্য। আমার মনে হয় লরা উলবার্ট আর লিজেলিকে করতে দেখা যাক। হ্যাঁ, দুজনেরই দুটো অপশন রইলো, দুটোই কিন্তু জেনুইন অপশন। বাট আমার যেহেতু লিজেলির ফর্ম বিগ ব্যাশে অসাধারণ ছিল, সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় লিজেলিকে কিন্তু খেলাতে পারে। বাকি যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান, সেই কারণে বললাম। তাহলে তোমার উইকেট কিপার শেফালি তো নিকি প্রসাদ উইকেট কিপার আছে, সেখান থেকে তুমি একটা বিদেশি উইকেট কিপারেরও অপশন পেতে পারো। তো সেটা দেখা যেতে পারে। তানিয়া ভাটিয়াও আছে উইকেট কিপার ওদিকে। আচ্ছা, তারপরে তুমি বলো আর কি বলছো? ম্যারিজানা কেম্প, সিনেল হেনরি, নিকি প্রসাদ, তানিয়া ভাটিয়া, আচ্ছা, সচ রানা, আচ্ছা, স্নেহ রানা স্পিনার, হ্যাঁ, মিন্নু মানি একদম, আর এন চারিনি। তাহলে এই পেস অ্যাটাকটা কি এদের একটু কম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? আমার মনে হয় এরা ম্যারিজানা কেম্প, মিন্নু মানি, অ্যানাবেল সাদারল্যান্ডের উপরই বেশি ডিপেন্ড করবে। একটা জেনুইন পেসার, দিল্লি এবছর একটু অলরাউন্ড পারফরমেন্সের উপর বেশি ডিপেন্ডেন্ট থাকবে বোলিং এর দিক থেকে। হ্যাঁ, ব্যাটিং এ তো জেনুইন ব্যাটসম্যান রয়েছে, ব্যাটিং ডেপথ তো অনেক বেটার আছে, কিন্তু
বোলিংয়ের দিক থেকে দিল্লি একটুখানি অলরাউন্ডারের ওপর দাঁড়াচ্ছে। আচ্ছা, মুম্বাই আর নিয়ে তো আমরা পরে আলোচনা করছি। আপাতত এই 3টে প্লেইং 11 দেখে একটা আমাকে প্রেডিকশন দাও যে এদের মধ্যে কোনো টিম কি তোমার মনে হচ্ছে যে মানে মানে এই যে 5টা টিম, ঠিক আছে, মানে তুমি কি তোমার আপাতত কি মনে হচ্ছে এরা কোন র্যাঙ্কে ফিনিশ করতে পারে? মানে এখন দেখো, প্রথমেই বলাটা খুব টাফ, আমি জানি, কারণ এখন একটা ম্যাচও হয়নি, কার কি পারফরমেন্স। এটা আমরা মিড সিজনেও একখানা করব যে আমরা কি বলেছিলাম সেই অনুযায়ী কীরকমভাবে এগোচ্ছে। বাট 1, 2, 3, 4, 5-এর মধ্যে আমরা মুম্বাই আর টিম তো মোটামুটি জানি। আমার মনে হচ্ছে এই বছরে না একটা নতুন WPL চ্যাম্পিয়ন দেখতে পারবি। নতুন মানে তুমি বলতে চাইছো যে আরসিবি কিংবা মুম্বাই হবে না? মানে আমার মনে হয় ইউপি, এই 3টে টিমের মধ্যে একটা চ্যাম্পিয়ন বলছো? ইয়েস। তার মধ্যে চান্স কার বেশি? ইউপি নাম্বার 1, নাম্বার 2 দিল্লি। নাম্বার 2 দিল্লি। ইউপি টিমটা আগের, দেখুন ইউপির সাথে কি হয় জানো তো, ইউপি কিন্তু প্রত্যেক বছরই একটা ব্যালেন্স সাইড নিয়ে আসে, আগের বছরও ছিল, কিন্তু পারফরমেন্স ওয়াইজ ওদের কোথাও না কোথাও ক্লিক করে না। টিম হিসেবে ওরা কিন্তু সবসময় কিন্তু সিটে ভালোই থাকে, কিন্তু ক্লিক করে না। কিন্তু তুমি বলছো যে এবছর একটা নতুন চ্যাম্পিয়ন দেখা যেতে পারছে। হ্যাঁ, কারণ নতুন টিম, যেহেতু তোমার টিমও আছে দিল্লি, তুমি সেই কারণে বলছো। আমি জানি ইউপিকে আর ওই যে নাম্বার 1 দেখছি আরো কারণে ওর কোচটাও খুব ভালো, অভিষেক নায়ার। হ্যাঁ, অবশ্যই 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 অভিষেক নায়ার। সেই হিসেবে মনে হতে পারে, আমার যেটা মনে হচ্ছে আজকে যে 3টে টিম নিয়ে আলোচনা করলাম তার মধ্যে 3জনের মধ্যে 2জনের ফাইনালের ফাইনালিস্ট, দুটো ফাইনালিস্ট বলছো তুমি? দুটো ফাইনাল। মানে রানাদা বলতে চাইছে ফ্রেন্ডস, যে গাইজ যেটা বলতে চাইছে যে মুম্বাই এবং আরসিবি দুজনের মধ্যে কেউই ফাইনালে উঠছে না। যদি আমার এটা মতামত নয়, আমি তো অবভিয়াসলি আমি চাইবো মুম্বাই আবার ফাইনালে উঠুক আর চ্যাম্পিয়ন হোক, কারণ মুম্বাইয়ের টিমও যথেষ্ট ভালো। সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু আচ্ছা রানাদা, আমাদের তুমিও জানো আমরা সবাই স্ট্যাম্প লাইন স্টার্ট করেছি এবং আমরা করছি ভিডিও, প্রায় নতুন নতুন ভিডিও করছি। আমরা ইউটিউবেও দিচ্ছি, আমরা ফেসবুকেও দিচ্ছি। তো একটুখানি বন্ধুদের রিকোয়েস্ট করো যাতে তারা দুটো চ্যানেলকেই একটু ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে আর আমাদের ফেসবুক চ্যানেলটাকে একটুখানি লাইক করে দেয় একটুখানি। ফার্স্ট অফ অল আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এত সাপোর্ট দিয়েছেন, যে আমরা আবার একটা নতুন চ্যানেল খুলতে উদ্বুদ্ধ হয়েছি। একদম। তো আশা করব সেই সাপোর্টটা দিতে থাকবেন, কন্টিনিউ করবেন। আপনার বন্ধুদের, পরিবারকে বা আপনার ফ্যামিলি মেম্বার্সদের বলুন একটু সাবস্ক্রাইব করতে, আমাদের লাইক করতে। ভিডিওগুলো ইউটিউবেও আসে আমাদের স্টাম্প লাইন, প্লাস আমাদের ফেসবুকে চ্যানেলেও আপনারা স্টাম্প লাইন দেখতে পারবেন। আপনাদের সাপোর্ট করলে আমাদের ফ্যামিলিটা আরও বাড়বে, এটুকুই। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।